হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চিরঞ্জিত একাডেমি। চিরঞ্জিত একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যেই আমি অনেক রকম আপডেট তোমাদের। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশান জারি করেছে, মূলত প্রাইমারি টেট সংক্রান্ত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান। এই নোটিফিকেশানটা মেনলি রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশান টিচার্স ইন প্রাইমারি স্কুল। এর আগে আমি তোমাদের আপডেট দিয়েছি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্পেশাল এডুকেশান টিচারের রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছিল এবং তার কিছুদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান একইভাবে স্পেশাল এডুকেশান টিচার রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান জারি করেছে। ঠিক আছে, তো চলো আমরা নোটিফিকেশানটা একটু দেখে নিই, ডিটেল বলে দিই, একবারে সুন্দরভাবে বলার চেষ্টা করব যাতে সহজে তোমরা বুঝতে পারো। দেখো নোটিফিকেশান, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডেটেড 15/9/2025 রিক্রুটমেন্ট নোটিফিকেশান, এবং কিসের জন্য না পার্টেনিং টু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশান টিচার্স ইন প্রাইমারি স্কুল। অর্থাৎ যেটা বললাম আমি যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে স্পেশাল এডুকেশান টিচার রিক্রুটমেন্টের এটি নোটিফিকেশান। দেখো এখানে মেন জায়গাগুলো আমরা জাস্ট একটু দেখে নেব। এখানে বলা হয়েছে যে প্রাইমারি এডুকেশান ইনভাইটস অ্যাপ্লিকেশান ফ্রম এলিজেবল ক্যান্ডিডেটস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশান টিচার্স। অর্থাৎ স্পেশাল এডুকেশান টিচার্সদের জন্য তাদের নিয়োগের জন্য গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলে নিয়োগের জন্য। ঠিক আছে, এটা এই একইভাবে রুল অনুযায়ী 2025-এর রুল অনুযায়ী, এবং ভ্যাকেন্টটা দেখে নাও 2308 মানে প্রায় 2300-রও কিছু বেশি ভ্যাকেন্সি কিন্তু এখানে ওনারা জানিয়েছেন। তো এটা কিন্তু খুব একটা কম নয়, বিশেষ করে স্পেশাল এডুকেশান টিচারের ক্ষেত্রে। এটা যদি জেনারেল এডুকেশান হতো তাহলে আলাদা ব্যাপার ছিল, সেক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যে অনেকটাই কম, কিন্তু স্পেশাল এডুকেশান চাইল্ডের নিরিখে বা স্পেশাল স্কুলের নিরিখে, ঠিক আছে, সেক্ষেত্রে ভ্যাকেন্টটা কিন্তু অনেকটাই। ঠিক আছে, চলো এগিয়ে যাই। এখানে বলেছে নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট জারি করা হয়েছে, নোটিফিকেশান জারি করা হয়েছে, সেটা হলো স্পেশাল এডুকেশান টিচার ইন প্রাইমারি স্কুল। স্কেল অফ পে কী বলেছে, অ্যাজ পার রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড। কোয়ালিফিকেশান কী বলেছে, এখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া বলেই দেওয়া হয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় হতে হবে। এবং 2 নম্বরে কী বলেছে দেখো, বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ DLED in special education from RCI approved institute and a valid RCI CRR নাম্বার। অর্থাৎ আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12-এর জন্য যে স্পেশাল এডুকেশান টিচার রিক্রুটমেন্টের যে ক্রাইটেরিয়া, সেখানে বিএড ছিল, এখানে সেটা ডিএড বলা হয়েছে। একইভাবে কিন্তু দেখো সেই RCI অ্যাপ্রুভের কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ভ্যালিড RCI CRR নাম্বার থাকতে হবে। অথবা কি বলা হয়েছে দেখো, অর DLED উইথ রিকগনাইজড কোয়ালিফিকেশান, সেটা সার্টিফিকেট হতে পারে, ডিপ্লোমা হতে পারে, ফ্রম এ RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউশন। এই যে RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউশন ইকুইভ্যালেন্ট টু DLED ইন স্পেশাল এডুকেশান, এবং তার সঙ্গে সঙ্গে ভ্যালিড CRR নাম্বার, অর্থাৎ একই ক্রাইটেরিয়া। আবারও দেখো 6th month ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশান। অর্থাৎ টিচিংয়ের যে ট্রেনিং 6 মাসের যেটা হয় ক্রস ডিসেবিলিটি এরিয়া অফ ইনক্লুসিভ এডুকেশানের ক্ষেত্রে, সেটা অর্থাৎ সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে বিএডের বিষয় ছিল, এখানে শুধু DLED বা ডিএডের বিষয়টি আছে। এবারে চলে আসি মূল বিষয়, মিডিয়াম অফ ইনস্ট্রাকশান। এখানে বলা হয়েছে দেখো, a candidate willing to be selected as special education teacher in any primary school must have the specific subject of medium of instruction of the school as first or second or third language, at any of the secondary এবং হায়ার সেকেন্ডারি or equivalent academic level as elective or optional subject। অর্থাৎ ইলেকটিভ এবং অপশনাল সাবজেক্ট হিসেবে প্রাইমারি স্কুলে যে পোস্টের জন্য যার জন্য অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে সেটা হতে পারে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিংবা ইংলিশের ক্ষেত্রেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারবে, কিন্তু সেটা যে কোনো সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং ইকুইভ্যালেন্ট কোনো একাডেমিক লেভেল থেকে এটা অবশ্যই তাদের থাকতে হবে। ঠিক আছে, তবে গিয়েই কিন্তু অ্যাপ্লিকেবল।
তারপরে দেখো এজ রিকোয়ারমেন্টে কী বলা হয়েছে, মিনিমাম বলা হয়েছে 20 এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 40, ঠিক আছে। এবং সেটা কবেকার ডেটের হিসেবে, ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 হিসেবে যাদের বয়স মিনিমাম 20 হয়েছে এবং ম্যাক্সিমাম 40, তারপরে কিন্তু নয়। অর্থাৎ এখন যে সময় চলছে, এখন সেপ্টেম্বরে 2025 চলছে, এই হিসেব করলে কিন্তু চলবে না, অর্থাৎ 1/1/2025 হিসেবে কিন্তু সেটা চলবে। এবং তারপরে বলেছে আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেশন ফর দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট অ্যান্ড পারসনস উইথ ডিসেবিলিটিস ক্যান্ডিডেট অ্যাজ পার এক্সট্যান্ট নর্ম অফ দ্য স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের রিজার্ভেশন ক্যাটাগরি, অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ ওবিসি কিংবা পারসনস উইথ ডিসেবিলিটির যে রুল আছে সেই রুল অনুযায়ী কিন্তু এই এজ রিল্যাক্সেশনটা থাকবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ টেট, কী বলা হয়েছে দেখে নিই। পাসিং কোয়ালিফাইং টিচার এলিজিবিলিটি টেস্ট ইজ এ ম্যান্ডেটরি এলিজিবিলিটি, অর্থাৎ এই পদে নিজেকে নিযুক্ত করতে গেলে অবশ্যই টেট কোয়ালিফাই করতে হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা খুবই ম্যান্ডেটরি, ঠিক আছে। এবং সেখানে কি বলা হয়েছে না, সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট টেট কন্ডাক্ট করবে এবং স্পেশাল এডুকেশন টিচার পোস্টের জন্য যে কন্ডাক্ট করবে সেটা এনসিটির নর্মস অনুযায়ী, ঠিক। এবং সেই যে টেটের যে দিন, মানে অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্টের যে দিন, সেটা পরে জানিয়ে দেওয়া হবে এবং সেই সম্পর্কে আরও গাইডলাইন সেটা পরে প্রকাশ করা হবে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু অলরেডি পাস টেট আদারওয়াইজ এলিজিবল ফর দ্য পোস্ট মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। যারা অলরেডি টেট পাস করে আছে তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু তাদেরকে অবশ্যই স্পেশাল এডুকেশনের যে ক্রাইটেরিয়াগুলো এলিজিবিলিটিতে বলা হয়েছে, ডিএড বা ডিএলএড, সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে, ঠিক আছে। সিলেকশন প্যারামিটারের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল 100 নম্বরের ওপর ভিত্তি করে, অর্থাৎ টোটাল নাম্বার হবে 100, তার উপর ভিত্তি করে সিলেকশন কন্ডাক্ট করা হবে। সেক্ষেত্রে কি বলা হয়েছে, ওয়েটেজ অফ টেট কত, ওয়েটেজ অফ টেট থাকবে 80 এবং ডেমনস্ট্রেশন অ্যান্ড ইন্টারভিউ থাকবে 20, 10+10, অর্থাৎ ডেমো 10 এবং ইন্টারভিউ 10। অর্থাৎ এখানে তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো না, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে টেটের নাম্বারটা ওয়েটেজ হিসেবে কাউন্ট হবে 80-র উপর ভিত্তি করে এবং ডেমনস্ট্রেশনের জন্য 10, এবং ডেমনস্ট্রেশন বলতে যেটা ক্লাসরুম টিচিংয়ের যে ডেমোটা দিতে হয় তার জন্য 10 এবং ইন্টারভিউর জন্য 10, এই মিলিয়ে মোট 80, 10, 10, টোটাল 100 নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা হবে। তারপরে চলে আসি অ্যাপ্লিকেশান ফিতে। অ্যাপ্লিকেশানে দেখো বলা হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য 600 টাকা, ওবিসি এ অ্যান্ড বি ক্যান্ডিডেটের জন্য 500 এবং এসসি এসটি ইডাব্লিউ ফিজিক্যাল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 0, অর্থাৎ জেনারেলদের 600, ওবিসি এ বির জন্য 500 এবং এসসি এসটি ইডাব্লিউএস এবং ফিজিক্যাল চ্যানেলের জন্য কোনো পয়সা লাগছে না, কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, এবং সেটা অবশ্যই কিন্তু নন রিফান্ডেবল, যেটা আমরা জানি, প্রত্যেকেই জানি ওটা নন রিফান্ডেবলই হয়। একইভাবে রিজার্ভেশনের বিষয়ে কি বলা হয়েছে না, পলিসি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রিজার্ভেশন পলিসি আছে তার উপর ভিত্তি করেই কিন্তু রিজার্ভেশন বরাদ্দ থাকবে। এবং অ্যাপ্লিকেশান মোডের কথা কি বলা হয়েছে না, অ্যাপ্লিকেশান যেটা করা হবে সেটা থ্রু অনলাইন হবে এবং সেটা খুব শীঘ্রই নোটিফাইড করে দেওয়া হবে, অর্থাৎ নোটিফিকেশান তার জন্য জারি করে দেওয়া হবে। তাহলে যেভাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্পেশাল এডুকেশন টিচারের জন্য নোটিফিকেশান জারি করেছে, একইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনও নোটিফিকেশান জারি করেছে। আমি যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, কীভাবে ফর্ম ফিল আপ হবে, তার ফিজ কত, সিলেকশান প্রসিডিওরের বিষয়টা কি আছে, এবং তার সঙ্গে সঙ্গে
কবে কি কন্ডাক্ট করা হবে সেটা তো বলে দিয়েছে কমিশন, যে অনলাইনে যেটা নোটিফাই করা হবে খুব ভেরি শর্টলি, এবং ফর্ম ফিল আপও কিন্তু অনলাইনে হবে। ঠিক আছে, তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।